বলছে এ প্রোডাকশন কোম্পানি হ্যাঁ 16,000 ইকুইটি শেয়ার, তাদের 16,000 ইকুইটি শেয়ার আছে, শেয়ারের দাম 100 টাকা ইচ। ইটস দ্য প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার, এটা কিন্তু বর্তমান আছে তাদের এই 16 লাখ টাকা মূলধন। দ্য কোম্পানি নিডস, কোম্পানির প্রয়োজন 25 লাখ টাকা তাদের এখন দরকার ফর এক্সটেনশন অফ দেয়ার প্রজেক্টটা আরও বড় করবে, বৃদ্ধি করবে, এই জন্য তাদের মূলধন 25 লাখ টাকা দরকার। সো দে আর কনসিডারিং দ্য ফলোয়িং মেথড অফ ফাইন্যান্সিং, তাদের এই টাকা সংগ্রহ করার সোর্স আছে তিনটা। সোর্স A1, A2, A3, অল্টারনেটিভ 1, 2, 3, তিনটা অল্টারনেটিভ আছে। তিনটা অল্টারনেটিভের মধ্যে ওই 25 লাখ টাকা ম্যানেজ করতে পারবে, যে কোনো অল্টারনেটিভ থেকে তারা অর্থ সংগ্রহ করতে পারে। এখন আসেন এইটা যদি বিনিয়োগ করে তাহলে কি হবে। এক্সপেক্টেড ইবিআইটি 5,90,000 টাকা, আশা করছে যদি এই 25 লাখ টাকা বিনিয়োগ করা যায়, আরও আগে 16 লাখ আছে, সব মিলায়ে তাদের ইনকাম হবে বছর শেষে 5,90,000 টাকা। ট্যাক্স 30% করে সরকারকে দিতে হবে। ফাইন্ড আউট দ্য ইপিএস তৈরি করে দেখাও। রিটার্ন অন ইকুইটি, শেয়ারের উপরে ইকুইটি রেট, কস্ট অফ ইকুইটি দেখাও KE। 3 নম্বরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, টোটাল বিনিয়োগের উপরে আয়ের হার কত হবে তা দেখাও। 3টে প্রশ্নে আনসার দিতে পারলে 10 মার্ক। কীভাবে বুঝলাম 10 মার্ক? এখানে কোয়েশ্চেন নাম্বার 14 লেখা ছিল, 10-এর পরে যা থাকবে 10 থেকে শুরু করে সব 10 মার্কের। তাহলে আমরা শুরু করি। প্রথমে ওয়ার্কিং করতে হয় 3টে, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার, ওল্ড শেয়ার প্লাস নিউ শেয়ার। 2 নম্বর ওয়ার্কিং ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, ওল্ড ইন্টারেস্ট আর নিউ ইন্টারেস্ট, ক্যালকুলেশন অফ প্রিফারেড ডিভিডেন্ড। বাস ওয়ার্কিংগুলো সাজাই নিচ্ছে আগে। অল্টারনেটিভ 1, 2, 3, অল্টারনেটিভ 1, 2, 3, অল্টারনেটিভ 1, 2, 3 সবার এখানে লিখে দেব। এরপরে শুরু হবে প্রশ্ন পড়বো আর একটা একটা করে ওয়ার্কিং শেখাবো। দেখেন 1 নম্বর অল্টারনেটিভ, কোন কোন সোর্সে যাওয়ার কথা বলছে এরা। বলছে অর্ডিনারি শেয়ার 10,000, তবে তার দাম হবে 200 টাকা করে। তো 200 টাকা করে 10,000 গুণ করলে কত হয়? 20 লাখ টাকা হয়, 20 লাখ। তাহলে সাধারণ শেয়ার বিক্রি করে 20 লাখ ম্যানেজ হয়ে গেল। 1 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসলাম। ও আগে আর একটু কথা বলা হয়নি, সেটা হচ্ছে ওল্ড শেয়ারটা আগে আমরা পেয়েছি কত? 16,000। এই 16,000 কিন্তু সবার প্রথমে কমনভাবে লিখে দিতে হবে 16,000 প্রত্যেকটা অল্টারনেটিভে। আর এই যে 10,000 নতুন করে বিক্রি করলাম, এখান থেকে 20 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে। তাহলে 16 আর 10, 26,000 শেয়ার হলো প্রথম সোর্সে। এখান থেকে 20 লাখ ম্যানেজ করে ফেলেছি, আর রিমাইনিং 5 লাখ টাকা দরকার, কারণ আমাদের তো টার্গেট 25 লাখ ম্যানেজ করব। এন্ড দ্য রেস্ট, অবশিষ্ট 5 লাখ, 10% বন্ড, ডেট, ডিবেঞ্চার, লোন, মর্টগেজ, এগুলো বললে ঋণ হয়। আর ঋণ হচ্ছে 2 নম্বর ওয়ার্কিংয়ে যেতে হয়। 5 লাখ টাকার উপরে 10% ইন্টারেস্ট, 50,000 টাকা। বাস 1 নম্বর অল্টারনেটিভ শেষ। এখন আমরা একটা সোর্সে যাইনি, সেটা হলো প্রিফারেড তো লাগবে না, কারণ ওই 2 জায়গার থেকে আমাদের 25 লাখ ম্যানেজ হয়ে গেছে, তাই প্রিফারেড নীল। ব্যাস 1 নম্বর অল্টারনেটিভ দেখেন প্রত্যেকটা জায়গা কমপ্লিট। এবার 2 নম্বর অল্টারনেটিভে আসি। 2 নম্বর অল্টারনেটিভ বলছে 14% লোন, 15 লাখ টাকা। হ্যাঁ 15 লাখ টাকা ম্যানেজ হয়ে গেছে, ঋণ করেছি, আরও 10 লাখ টাকা দরকার। তাহলে ঋণ করলে আগে আমরা 2 নম্বর ওয়ার্কিংয়ে আসলাম। 15 লাখ টাকা, 14%, 2,10,000 টাকা ইন্টারেস্ট হয়েছে, আর অবশিষ্ট 10 লাখ দরকার। অ্যান্ড রেস্ট অফ দ্য, রেস্ট মানে অবশিষ্ট 10% প্রিফারেড। তাহলে প্রিফারেড ওইখানে চলে যাই, সেখানে 10 লাখের উপরে 10% করে প্রিফারেড ডিভিডেন্ড ক্যালকুলেশন করলাম, 1 লাখ টাকা বের হলো। তাহলে এই যে অল্টারনেটিভ 2, সেটা কিন্তু 1 নম্বর সোর্সে আসেনি, নতুন কোনো শেয়ার ইস্যু করা হয়নি, পুরাতন যে শেয়ার ছিল ওইটাই আছে। ব্যাস 2 নম্বর অল্টারনেটিভ ওয়ার্কিং শেষ। 3 নম্বরে চলে আসেন 20,000 ডিবেঞ্চার। এই ডিবেঞ্চার হচ্ছে ঋণপত্র। তো কত পিস? 20,000 পিস।
20,000 পিস ডিবেঞ্চার, দাম কত? 50 টাকা ইচ। তো গুণ করলে কত লাখ হয়? 10 লাখ হয়। 10 লাখ টাকার উপরে ইন্টারেস্ট রেট 8%। 10 লাখ টাকা ম্যানেজ করলাম, 20,000 ডিবেঞ্চার বিক্রি করে 8% সুদ, 8 10 কে 80,000 টাকা ইন্টারেস্ট। এটা 2 নম্বর ওয়ার্কিংয়ে চলে আসলাম। 3 নম্বর অল্টারনেটিভ, এই যে 10 লাখের উপরে 8% ইন্টারেস্ট করলে 80,000 টাকা ইন্টারেস্ট হয়। যাক, 10 লাখ টাকা তো ম্যানেজ হলো 25 লাখ টাকার মধ্যে, আর এখনও 15 লাখ টাকা দরকার। অ্যান্ড রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, আর অবশিষ্ট টাকা বাই ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ার বিক্রি করে ম্যানেজ করতে হবে। সাধারণ শেয়ার 1 নম্বর ওয়ার্কিং, তাহলে অবশিষ্ট 15 লাখ টাকা 200 দিয়ে ভাগ করলে 7,500 শেয়ার বের হবে। তো 7,500 শেয়ার, আর আগে ছিল 16,000 শেয়ার, যোগ করলে 23,500 শেয়ার হলো। তাহলে 3 নম্বর অল্টারনেটিভে আমাদের প্রিফারেডের সোর্সে কোনো টাকা ধার করা হয়নি, তো প্রিফারেড ওইখানে যেয়ে নীল হয়ে গেল, নীল, ওখানে আমরা যাইনি। ব্যাস, ওয়ার্কিং শেষ। এখন আমাদের কাজ হলো ইপিএস তৈরি করা। তো ইবিআইটি 5,90,000 আছে, অল্টারনেটিভ 3টা, 5,90,000 লিখলাম। এবার ইন্টারেস্ট 2 নম্বর ওয়ার্কিং থেকে নিয়ে আসা হলো 50,000, 2,10,000 আর 80,000। এটা মাইনাস করে দিলে ইবিটি পেয়ে গেলাম। আর্নিং বিফোর ট্যাক্স, এবার ট্যাক্স ধার্য করা হলো 30%। ট্যাক্স বাদ দেওয়ার পরে আর্নিং আফটার ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রিফারেড ডিভিডেন্ড, একটা সোর্সে ছিল প্রিফারেড ডিভিডেন্ড, এই যে অল্টারনেটিভ 2তে মেহমান আছে, আর এই 2টা ঘরে মেহমান নেই। তো বাদ দেওয়ার পরে ইএসিএস হয়। ইএসিএসকে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করেছি। নাম্বার অফ শেয়ার তো জানেন, এই যে 1 নম্বর ওয়ার্কিংয়ে পাওয়া যায় 26,000, 16,000, এই 23,500। এখন শেয়ার সংখ্যা দিয়ে সব ভাগ করেন, ভাগ করলে ইপিএস পেয়ে গেলেন। এর ভিতরে সবথেকে বড় ইপিএস 3 নম্বর অল্টারনেটিভ। এটা বেস্ট সোর্স ফর দিস কোম্পানি বিকজ দেয়ার ইপিএস ইজ হায়ার দেন এনি আদার সোর্স। যদিও আমাদের এটা বলিনি যে সিলেক্ট করো কোনটা ভালো, এটা বলিনি। তাহলে এই পর্যন্ত অ্যান্সার শেষ। 2 নম্বর রিকোয়ারমেন্ট, রিটার্ন অন ইকুইটি। তাহলে শেয়ার ক্যাপিটাল উপরে আয়ের হার কত? হ্যাঁ বলেন। আমাদেরকে যদি কোনটা বেস্ট এটা যদি কমেন্ট করতে বল, তাহলে কি আর্নিং পার শেয়ার দিয়ে করতে হবে? হ্যাঁ, আর্নিং পার শেয়ার যেটা বড় হবে সেটা আমাদের জন্য বেস্ট। এখন রিটার্ন অন ইকুইটি সূত্র হলো ইএসিএস। ইএসিএস এর এই যে লাইনটা, এই টাকাকে ভাগ করতে হবে শেয়ার ক্যাপিটাল দ্বারা। এখন শেয়ারের সংখ্যা আছে 26,000, 16,000, 23,500, সংখ্যা দিয়ে ভাগ করলে হবে না, আমাদের শেয়ার ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে। শেয়ার ক্যাপিটাল পাই কি হবে? শেয়ার ক্যাপিটাল দেখেন, ওল্ড শেয়ার কিন্তু 16,000, এই 16,000-এর দাম ছিল 100 টাকা করে, 16 লাখ টাকা পুরাতন শেয়ারগুলো। আর নতুন যে শেয়ারগুলো সেগুলো সব 200 টাকা করে দাম। তো প্রথম অল্টারনেটিভে 16 আর 10 26,000 শেয়ার। এই 10,000 শেয়ারের দাম 200 টাকা করে গুণ করলে হয় 20 লাখ। 20 লাখ আর 16 লাখ কত হয়? 36 লাখ। তাই 36 লাখ টাকা ক্যাপিটাল দিয়ে ভাগ করতে হবে ইএসিএসকে। প্রথম অল্টারনেটিভের ইএসিএস 3,78,000, শেয়ার ক্যাপিটাল 36 লাখ, ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে 10.50%। আচ্ছা, দ্বিতীয় অল্টারনেটিভে আসেন, ইএসিএস 1,66,000, এটা লিখলাম। শেয়ার ক্যাপিটাল পাবো কোথায়? এই যে 16,000, পুরাতন যে শেয়ার ছিল 16 লাখ, ওইটাই আছে, নতুন কোনো শেয়ার 2 নম্বর অল্টারনেটিভে নাই। তো 16 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে দেখি 10.38%। এরপরে 3 নম্বর অল্টারনেটিভ ইএসিএস 3,57,000, আর শেয়ার ক্যাপিটাল 23,500 শেয়ার আছে। প্রথম 16,000-এর জন্য 16 লাখ, আর পরে যে বাড়তি 7,500 শেয়ার 200 টাকা করে দাম, গুণ করলে হয় 15 লাখ। 15 আর 16 31 লাখ। এই 31 লাখ দিয়ে ভাগ করেন, 100 দিয়ে গুণ করেন, 11.52%। সবাই বুঝতে পারছে কস্ট অফ ইকুইটি? জি স্যার।
আচ্ছা, এবার আসেন আরেকটা প্রশ্ন আছে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, বিনিয়োগের উপরে আয়ের হার কত? এখন বিনিয়োগ তো এই 25 লাখ না, 25 লাখের সাথে আরও 16 লাখ আগে ছিল, তাহলে 25 আর 16 যোগ করলে হয় 41 লাখ, আর এতে আমাদের ইনকাম হবে ওভারঅল 5,90,000, অতএব সবার জন্য 5,90,000। তো রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ইবিআইটি ডিভাইডেড বাই টোটাল ক্যাপিটাল, ইবিআইটি সবার জন্য 5,90,000, টোটাল ক্যাপিটাল সবার জন্য 41 লাখ, ভাগ করে 100 গুণ করেছি 14.39%। এটা ফর ইস অল্টারনেটিভ, প্রত্যেকটা অল্টারনেটিভের একই রেট হবে, তাই বারবার আর লেখা লাগবে না। আচ্ছা, এটা তো ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছে? স্যার টি সি দ্বারা ভাবছিলাম যে টোটাল কস্ট, এই জন্য স্যার ঝামেলা হয়েছিল। ও, ওই টিসিতে টোটাল কস্ট না, টোটাল ক্যাপিটাল বা টোটাল ইনভেস্ট। আচ্ছা, টিআই দি টোটাল ইনভেস্ট। স্যার এটা একটা মানে ওয়ার্কিং দিয়ে দিলে সুন্দর হইতো, নোট থাকলে সবার জন্য সহজ হতো, মানে ম্যাক্সিমাম হ্যাঁ, আমরা সবাই এই বিপদে পড়ছিলাম এই টোটাল ইনভেস্টটা সাইড নোট থাকলে ভালো হইতো, তাই না? আচ্ছা, সাইড নোটটা দেওয়া যায় এখানে, আমি এখানে দিয়ে দিচ্ছি। Pero esa era que busque de por esto, de una cosa que no te digo, que esto no es হুম, সাইড নোট এই পাশে দিয়ে দিলাম, হেয়ারে জায়গা থাকলে একটু দিলে ভালো হতো। আচ্ছা, তবে সবাই যদি কমপ্লিট হয়ে যায় আমরা অন্য ফরম্যাটে চলে যাই। টিসি অথবা টি লিখে দেবেন স্যার, যেটা লিখলে স্যার টিসি অথবা টিআই যেটা লিখে দিলে সহজ হয়। আচ্ছা, সাইড নোট আরো বিপদ হয়ে যাবে, সাইড নোটের মধ্যে স্যার টোটাল ইনভেস্ট, আর কোনো প্রশ্ন আছে কারোর? তাহলে আমরা চলে আসবো এখন 9 নম্বর ফরম্যাটে। শেয়ার রিপারচেস তো কোনো অঙ্ক দিচ্ছিলাম না, দিচ্ছিলাম কি এখানে? একটা অঙ্ক দেখাই, দেখেন, রুদ্র কোম্পানি হ্যাজ 1 লক্ষ অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং, বাইরে তাদের 1 লক্ষ সাধারণ শেয়ার আছে, ইন দ্য মার্কেট অ্যাট দ্য রেট অফ 100 টাকা, প্রত্যেকটা শেয়ারের দাম 100 টাকা। দ্য আর্নিং অ্যাভেলেবেল টু দ্য কোম্পানি 8 লাখ টাকা। এটা কোন ফরম্যাট স্যার? 6 নম্বর মনে। আচ্ছা, দেখেন, তাহলে 8 লক্ষ টাকা তারা আয় করেছে, এই 8 লক্ষ টাকারে 1 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করলে প্রত্যেকটা শেয়ার প্রতি আয় হবে 8 টাকা। যদি আমরা শেয়ারেতে ভাগ করি, দ্য ফার্ম ইজ কারেন্টলি কন্টেম্পলেটিং, এই কন্টেম্পলেটিং মানে আশা করা, প্রত্যাশা করা, ফার্ম আশা করছে দ্য পেমেন্ট অফ ক্যাশ ডিভিডেন্ড অফ দ্য টাকা পার শেয়ার 5 টাকা, আশা করছে এবছরে 5 টাকা করে লভ্যাংশ ঘোষণা করা হবে। যদি 5 টাকা করে দেই এক একটা শেয়ারের, তো 1 লক্ষ শেয়ার আছে, 5 লক্ষ টাকা লভ্যাংশ দেওয়া লাগবে। এখন আমাদের কি করতে হবে, এইটুক প্রশ্ন 15 সালে দিয়েছিল অঙ্কটা। ক্যালকুলেট দ্য প্রাইস আর্নিং রেশিও, প্রাইস মানে মূল্য, আর্নিং মানে অর্জন, রেশিও মানে অনুপাত। এখন মূল্য অর্জনের অনুপাত বলতে কি বোঝায়, যে আমরা যে শেয়ার কিনেছিলাম এই 100 টাকা দামের, এটাকে প্রাইস বলা হয়। এখন এইটা ফিরে আসতে কত সময় লাগবে, এটাকে প্রাইস আর্নিং রেশিও বলা হয়। আচ্ছা, 100 টাকা উঠে আসতেই যদি আমি 5 টাকা করে লভ্যাংশ পেয়ে থাকি প্রতি বছরে, তাহলে এরকম 100 টাকা উঠে আসতে আমাদের 20 বছর সময় লাগবে। কারণ 100 টাকা বিনিয়োগ করেছিলাম, ওইখান থেকে 100 টাকা উঠে আসতে 5 টাকা এই বছর পাইলাম, আগামী বছর 5 টাকা পাইলাম, আবার 5 টাকা পাইলাম, এরকম 20 বছর না হলে 100 টাকা উঠবে না। এটা হলো প্রাইস আর্নিং রেশিও। তাহলে 1 নম্বর প্রশ্ন হলো প্রাইস আর্নিং রেশিও। সূত্র হলো আর্নিং পার শেয়ার ডিভাইডেড বাই মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার।
মার্কেট প্রাইস পার শেয়ার 100 টাকা, আর আর্নিং পার শেয়ার 8 টাকা। কীভাবে পেলাম? 8 লক্ষ টাকারে 1 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করেছি ডাইনের পাশে, তাই 8 টাকা পেয়ে গেছি। এখন ভাগ করেন। ও 8 টাকা দিয়ে আর্নিং পার শেয়ার, সরি এটা তো ডিভিডেন্ড পার শেয়ার ছিল, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আর্নিং পার শেয়ার তো 8 টাকা ছিল, তো 8 টাকা দিয়ে যদি আমরা আর্নিং করি, প্রতি বছর যদি 8 টাকা করে পাই, এরকম 100 টাকা উঠে আসতে সময় লাগবে 12.5 বছর। তো 12.5 টাইম 12.5 টাইম। 2 নম্বরে আসেন, ক্যালকুলেট দ্য আর্নিং পার শেয়ার। ইপিএস কত? ইপিএস 8 টাকা। কীভাবে পেলাম? টোটাল আর্নিং 8 লাখ, নাম্বার অফ শেয়ার 1 লাখ, ভাগ করলে হয় 8 টাকা। এই হলো আর্নিং পার শেয়ার, যেটা আমরা ওয়ার্কিংয়েই দেখাইছি প্রথমে। তিন নম্বরে আসেন, ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেজ স্টক অ্যাট 110 টাকা পার শেয়ার। দেখেন, অনেক সময় ফার্ম কিন্তু বিক্রিত শেয়ার, কোম্পানির নিজস্ব বিক্রিত শেয়ার মার্কেট থেকে আবার কিনে নেয়, উঠায় নেয়, শেয়ার উঠায় নেয়, তাহলে শেয়ার মালিক কমে। তো সেইটা বলছে, ইফ দ্য ফার্ম ক্যান রিপারচেজ স্টক অ্যাট 110 টাকা পার শেয়ার। যদি বাজার থেকে 110 টাকা করে নিজস্ব বিক্রিত শেয়ার আবার কিনে নেয়, তাহলে হাউ মেনি শেয়ার ক্যান বি রিপারচেজ, কতকগুলো শেয়ার কিনে নিতে পারবে? বাই দ্য অ্যামাউন্ট অফ প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড, প্রস্তাবিত নগদ লভ্যাংশ। এখন প্রস্তাবিত নগদ লভ্যাংশ কয় টাকা জানেন? 5 লাখ টাকা। কীভাবে পেলাম? একটা শেয়ারের জন্য 5 টাকা দিতে চাইছে, 1 লক্ষ শেয়ারের জন্য 5 লাখ টাকা দিতে হবে। সেই 5 লাখ টাকা না দিয়ে বলছে আমরা প্রস্তাবিত যে ক্যাশ ডিভিডেন্ড দিতে চেয়েছিলাম, এই ডিভিডেন্ড দিব না এই বছরে, না দিয়ে যদি আমরা বাজার থেকে আমাদের শেয়ার উঠায় নিতে চাই, তো কতগুলো শেয়ার উঠায় নিতে পারবো? এই 110 টাকা দামের শেয়ার যদি ক্রয় করতে হয়, তো 5 লক্ষ টাকাকে 110 দিয়ে ভাগ করব, শেয়ারের সংখ্যা বেড়ে আসবে। তো লিখলাম 3 নম্বরে, ক্যালকুলেশন অফ পারচেজ শেয়ার। এখানে লিখিস প্রপোজ ক্যাশ ডিভিডেন্ড 5 লাখ টাকা, আর শেয়ার প্রাইস 110 টাকা। 5 লক্ষ টাকাকে 110 দিয়ে ভাগ করিলাম, তাহলে বাজার থেকে 4545.45 সর্বসম দিয়ে লিখে দেওয়া হলো যে 4545 শেয়ার। এখানে যদি পয়েন্টের পরে 4 না থেকে 5 থাকতো, তাহলে 46 শেয়ার লিখতাম, একটা বাড়াই দিতাম, বুঝলেন? তাহলে 45 শেয়ার ক্রয় করে নিতে পারবো বাজার থেকে। স্যার সর্বনিম্নটা কেন দেওয়া হয়েছে? এই যে এ শেয়ার ক্যান নট বি ফ্র্যাকশন, একটা শেয়ার এরকম দশমিক আকারে ভগ্নাংশ আকারে লেখা যাবে না, তাই সর্বসম দিতে হবে, প্রায় লিখে দিতে হবে। যদি এখানে 4-5 না হয়ে 5-4 হইতো, তাহলে কি লিখতাম? 46টা লিখে দিতাম, 45টা না লিখে 46টা লিখতাম, কারণ দশমিকের পরে 5 চলে আসছে, বুঝলেন? তাহলে 4545টা শেয়ার ক্রয় করতে পারবো লভ্যাংশ না দিয়ে, যদি আমরা ওই 5 লাখ টাকা এখন মার্কেটে শেয়ার কিনি, 4545টা শেয়ার কিনে নিতে পারবো। শেয়ার ছিল বাজারে 1 লাখ, ওখান থেকে 4545টা শেয়ার যদি ক্রয় করে নিই, তো বাজারে শেয়ার কমে যাবে। কতটা থাকবে? 1 লাখ থেকে 4545টা বাদ দিলে 95,455টা শেয়ার বাজারে থাকবে। শেয়ার যত কমবে, তত আর্নিং পার শেয়ার বেড়ে যাবে। সেটা এখন বলছে যে হাউ মাস, কত টাকা উইল বি দ্য ইপিএস, আর্নিং পার শেয়ার কত টাকা হবে আফটার প্রপোজ রিপারচেস অ্যান্ড হয়। যে প্রস্তাবিত শেয়ার বাজার থেকে ক্রয় করে নেওয়ার পরে শেয়ার তো কমে গেল, শেয়ার কমে গেলে তো আর্নিং পার শেয়ার বেড়ে যাবে, কারণ শেয়ারের সংখ্যা কমে গেছে, টোটাল আর্নিং তো আর কমে নাই। সুতরাং আর্নিং পার শেয়ার আগে ছিল 8 টাকা, এবার একটু 8 টাকার বেশি হয়ে যাবে। কেন হবে অ্যান্ড হয়, কেন হবে? সেটা হবে শেয়ার কমে গেছে তাই। তাহলে আবার ইপিএস লিখলাম, ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার। তো ইয়েটি 8 লাখ টাকা ঠিক আছে, নাম্বার অফ শেয়ার 95,455টা আছে, ভাগ করলে 8 টাকা 38 পয়সা হয়েছে। এখন তো আর্নিং পার শেয়ার 38 পয়সা বেড়ে গেল,
কেন বাড়লো এটা বলতে হবে। দেয়ার ইপিএস ইজ হায়ার, ইপিএস তো বৃদ্ধি পেয়েছে, বিকজ দেয়ার নাম্বার অফ শেয়ার ডিক্রিজ বাই 4545টি, কারণ সেখানে শেয়ারের সংখ্যা 4545টি কমে গেছে এই জন্য। দেখেন এরকম একটা অঙ্ক আসলে পারবেন না? সবাই বুঝতে পারছে অঙ্কটা? পারবো ক্লাস প্র্যাকটিস করতে হবে। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার এখানে যে আর্নিং অ্যাভেলেবল কত কোম্পানি বলা আছে, এটা কি একই ধরেন এখানে যদি আমার ডিভিডেন্ড থাকতো তাহলে আমাদের ফেভার ডিভিডেন্ড থাকতো, ফেভার ডিভিডেন্ড থাকলে এটা বিয়োগ করে তারপরে নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ করতে হবে না, এটি এর সময় না, আর্নিং পার শেয়ার ইপিএস যখন বলবে তখন ডিভিডেন্ড থাকলেও ডিভিডেন্ড বাদ দিতে হবে না, ওই টোটাল আর্নিংকেই ভাগ করে দিতে হবে সবসময়। আর ডিপিএস যদি বলতো ডিপিএস, তখন বলতো যে ডিভিডেন্ড পার শেয়ার দেখাও। স্যার বুঝলেন? বলছি ডিভিডেন্ড দেখাচ্ছে দেওয়া থাকতো যখন, তখন এটা প্রস্থ বাড়াই দিত, বলতো কি ডিপিএস দেখাও, ডিপিএস। ইপিএস যেমন দেখাতে বলছে এরকম বলতো ডিপিএস দেখাও, ডিভিডেন্ড পার শেয়ার। তখন কি করতাম, দেখা 4 লক্ষ টাকা ডিভিডেন্ড, 4 লক্ষ করে আমরা 1 লক্ষ শেয়ার দিয়ে ভাগ করতাম, ডিপিএস হইতো 60 টাকা। আচ্ছা এখন আসেন, আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফরম্যাট বের করেছি 9 নম্বর, এখান থেকে 10 মার্কের অঙ্ক আসবে। কোম্পানি ট্যাক্স দেয়, কিন্তু কোম্পানি ট্যাক্স দেয় 1991 সালের আয়কর নিয়ম অনুযায়ী, আর কোম্পানির ফাইনাল অ্যাকাউন্ট চূড়ান্ত হিসাব হয় 1994 সালের কোম্পানির নিয়ম অনুযায়ী। কোম্পানির 94 সালের যে নিয়ম, তাতে ইনকাম স্টেটমেন্ট করা হয়, ইনকাম স্টেটমেন্ট করে একটা চূড়ান্ত হিসাব তৈরি করে তারপরে লাভ লস দেখানো হয়। দেখা যাচ্ছে একটা প্রশ্ন দেখা একটু বলি, এই যে একটা কোম্পানির চূড়ান্ত হিসাব, এখানে গ্রোস প্রফিট ছিল, সেখান থেকে অপারেটিং খরচ বাদ দেওয়া হয়েছে, কিছু নন অপারেটিং ইনকাম যোগ করা হয়েছে, আর কিছু নন অপারেটিং খরচ টরচ বাদ দেওয়া হয়েছে, দিয়ে একটা নেট প্রফিট তৈরি করা হয়েছে। এবছরে লাভ হয়েছে কত, কোম্পানি বলছে 13,60,000 টাকা লাভ হয়েছে, এটা হলো বিফোর ট্যাক্স, কোম্পানির ট্যাক্স দেওয়ার পূর্বের আয়। এবার ট্যাক্স নিতে আসবে সরকারি ওই যে ট্রেজারি পক্ষ থেকে, তাহলে আয়কর কর্তৃপক্ষ যখন ট্যাক্স নিতে আসবে তখন আপনার এই ফাইনাল অ্যাকাউন্টটা, এই চূড়ান্ত হিসাবের ইনকাম স্টেটমেন্টটা তাদের সামনে শো করতে হবে। তারা দেখবে যে আসলে কি কি বাদ দিয়েছে, কি কি যোগ করেছে। তো এখানে আইটি রুলস অনুযায়ী, ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী, যেমন শেয়ার প্রিমিয়ামের একটা ইনকাম এখানে যোগ করে রাখছে, এই আয়টা নন অপারেটিং ইনকাম, এই বিজনেসের ইনকাম না, নন বিজনেস ইনকাম, তো এটা কিন্তু সরাই দিতে হবে। ডিভিডেন্ড এটা নন বিজনেস ইনকাম, এটা কিন্তু সরাই দিতে হবে। গেইন অন সেল অফ ফার্নিচার, একটা ফার্নিচার বিক্রি করে গেইন করেছে, সমন্বয়তে কোনো কিছু বলা না থাকলে ওটা অপারেটিং ইনকাম হিসেবে এটা চালাই দিতে পারবে। যদি কিছু বলতো যে এটা ক্রয় মূল্য থেকে ফার্নিচারটা বেশি দামে বিক্রি করে গেইন করেছে, তাহলে এটা আবার ফেলে দিতে হতো, সরাই দিতে হতো। এরপরে ডিসকাউন্ট রিসিপ্ট, এগুলো অপারেটিং ইনকাম হিসেবে চলবে। এটা ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সিকিউরিটি, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি সিকিউরিটি, এই আয় তো নন অপারেটিং, এটা নন বিজনেস ইনকাম, এটা সিকিউরিটির আলাদা ইনকাম আছে, এই ইনকামের মধ্যে আসবে না, তখন এটা সরাই দেবে। আদার ইনকাম থাকবে, যাক কিছু ইনকাম সরাই দিলাম, দিয়ে আয় কিছু কমে গেল। এবার এক্সপেন্স দেখবে, আইটি রুলস অনুযায়ী কোন কোন খরচ এর ভিতরে যাবে না, তো এর জন্য আমি একটা তালিকা তৈরি করে দিয়েছি, ওই তালিকাটা আগে আমাদেরকে দেখতে হবে। তো সবাই একটু আসেন, তারপরে আমি তালিকাটা বোঝাই দিয়ে অঙ্কটা বোঝাই দিচ্ছি। দেখেন প্রথমত নন বিজনেস এক্সপেন্সেস, মানে সরি নন বিজনেস না, বিজনেসের ইনকাম কিন্তু আইটি রুলস অনুযায়ী এটা অ্যালোবেল নয়। তাহলে ইনঅ্যাডমিসিবল, নট অ্যালোবেল, অননুমোদনযোগ্য কিছু ব্যয় আইটি রুলস অনুযায়ী, সেগুলো ব্যয়গুলো আবার যোগ করতে হয়। কেন যোগ করতে হয় জানেন? নেট ইনকাম ওরা যা দেখাবে সেটা তো ব্যয় বাদ দিয়েই দেখাইছে। এই ডোনেশন, পেনাল্টি, প্রিলিমিনারি এক্সপেন্স, কস্ট অফ কনস্ট্রাকশন, ওয়ারহাউস, ওয়ার্কম্যান ক্যান্টিন, ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, তারপরে অ্যাকাউন্ট ডিপ্রিসিয়েশন, ইনকাম ট্যাক্স, আদার ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, আন্ডাররাইটিং কমিশন, ডিবেঞ্চার। এখন ডিবেঞ্চার রিডেমশন, ঋণপত্র পরিশোধ করা হয়েছে সেইটা, তো ঋণপত্র পরিশোধ করা হয়েছে, এটা কি খরচের মধ্যে দেখানো যায়? তাও দেখা ফেলাইছে। তারপরে লস অন সেল অফ সিকিউরিটি,
ট্রাভেলিং এক্সপেন্সেস নট সাপোর্টিং দ্য ভাউচার, ট্রাভেলিং ভ্রমণ ভাতা খরচ দেখাচ্ছে কিন্তু কোনো সাপোর্টিং কোনো ভাউচার নেই, ভাউচার না থাকলে সেটা অ্যালোবেল না। ইনকাম ট্যাক্স রিজার্ভ, ক্যাশ সিনটাইট, বলছে ক্যাশ চুরি হয়ে গেছে, তা চুরি হয়ে গেছে তা আমরা কি করব, তসরুপ হয়ে গেছে, তা সেটাও বাদ দিয়ে রাখছে। তখন আইটি রুলসে আইটি বিভাগ থেকে যে লোকটা আসবে উনি বলবে এই সমস্ত চুরি হয়ে গেছে ভাওতাবাজি, এগুলো তোমাদের কারণে চুরি হয়ে গেছে, এগুলো সরকারকে ছাপাই দিচ্ছ কেন, তো এইসব খরচ আবার যোগ করো, বাদ দিছো কেন, যোগ করে নাও, যোগ করে আয় বাড়াই দাও, আয় বাড়াই দিয়ে ট্যাক্স বাড়াই দাও। এটা আইটি বিভাগ এসে এই কথাগুলো বলবে। তাহলে কয়টা আইটেম দেখালাম, 14টা আইটেম। এই 14টা আইটেম ওই এক্সপেন্সেসের ভিতরে আছে, খরচ বাদ দেওয়া আছে, বাদ দিয়ে তো নিট ইনকাম দেখাইছে তাই না, ওইগুলো আবার যোগ করে দিতে হবে, যোগ করলে আয় বেড়ে গেল। এবার আসে নন বিজনেস কিছু ইনকাম, অথবা আর একটু কাজ আছে, এক্সপেন্সেস অ্যাডমিসিবল বাট নট শোয়েন, বলছে কিছু অনুমোদিত খরচ বাদ দেওয়ার কথা কিন্তু বাদ দিতে ওদের মনে নেই, সেগুলো ধরা পড়েছে। যেমন ডিপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস, আইটি রুলস অনুযায়ী অবসরের একটা নিয়ম আছে, খেয়াল করেন। এখানে একটা ডিপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং ফর ডিপ্রিসিয়েশন বলেছি, এটা আমাদের কোম্পানি হিসাব করে অবস্থা একটু বেশি দেখায়, খরচ বেশি দেখাই দিয়েছে, দিয়ে আয় কমাই দিয়েছে, আয় কমাই দিয়ে ট্যাক্স কমাই দিয়েছে। এখন কি করলো, আইটি বিভাগের থেকে লোক এসে এটা আবার যোগ করে নিল, নিয়ে বললে এটা অবস্থায় এত টাকা অবস্থায় দেখানো যাবে না, কত দেখাতে হবে, তো আইটি রুলস অনুযায়ী এই কয় টাকা দেখাতে হবে, এই টাকাটা ওই সমন্বয়তে দেওয়া থাকবে, আপনার হিসাব করা লাগবে না, ওরা হিসাব করেই দিবে। এবার আসে আদার অ্যাডমিসিবল এক্সপেন্স, অন্যান্য কিছু অনুমোদন খরচ কিন্তু বাদ দেওয়া হয়নি, এখন নতুন করে বাদ দিতে হবে, হ্যাঁ দিতে হবে, সমস্যা নেই, বাদ দিয়ে দেবো, দিয়ে ব্যাস বিজনেস ইনকাম বের করবো। কিন্তু আরও কাজ আছে, কিছু নন বিজনেস ইনকাম এর ভিতরে প্রবেশ করেছে। কি কি, যেমন ডিভিডেন্ড তো লভ্যাংশ, এটা আলাদা রুলস অনুযায়ী ট্যাক্স দিতে হয়, তো এইটা আবার বিজনেস ইনকামের মধ্যে দিয়ে ফেলেছে, এটা সরাই দিতে হবে আয় থেকে বাদ। যে সমস্ত আয়ের সাথে যে আইটেমগুলো যোগ করা আছে ওগুলো বিয়োগ করতে হবে, আর ব্যয় হিসেবে যেগুলো বাদ দেওয়া আছে ওগুলো যোগ করতে হবে। এখন দেখা যাচ্ছে ডিভিডেন্ড ইনকাম যোগ করা আছে তাই বিয়োগ করলাম, ইন্টারেস্ট অন সিকিউরিটি বিয়োগ করতে হবে, ক্যাপিটাল গেইন বিয়োগ করতে হবে, ইনকাম ফ্রম এগ্রিকালচার কৃষি আয় সেটা তো একটা আলাদা রুলস আছে, এখানে দেওয়া যাবে না, সেটা সরাই দিতে হবে। ইনকাম ফ্রম আদার সোর্স, অন্য সোর্স থেকেও ইনকাম আসছে সেইগুলো যোগ করে ফেলেছে, এটা বাদ দিতে হবে। তাহলে নন বিজনেস ইনকাম বাদ দিতে হবে, আর অননুমোদনযোগ্য ব্যয়গুলো যোগ করতে হবে, কার সাথে, নিট ইনকামের সাথে। নিট লাভ পাবো কোথায়, প্রস্তাব দেওয়া থাকবে, বাস এইটুক কাজ। আচ্ছা, এরপরে কি কাজ, এই যে নন বিজনেস ইনকামগুলো সরাই দিলাম, এই ইনকামের উপরেও কিন্তু ট্যাক্স আদায় করতে হয় বিভিন্ন রেট অনুযায়ী, তো ওইটা আবার আলাদাভাবে লিখে রাখতে হবে। সেটা হলো যে ইনকাম রিসিভ ফ্রম নন বিজনেস, যেটা আমরা বাদ দিয়েছি ওইগুলো আবার যোগ করে নিচ্ছি, কেন, এই যোগটা কিন্তু ওই বিজনেস ইনকামের সাথে না, এটা আলাদাভাবে নিচেই যোগ করে নেব, ওই আইটেমগুলো আবার যোগ করব, যোগ করে এর উপরে একটা ট্যাক্স দেব। যেমন লভ্যাংশের ট্যাক্স এখানে 20% করে দিতে হয়, তারপরে ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স 15% দিতে হয়, আর সিকিউরিটি ইন্টারেস্ট তো উচ্চস্থলেই এক্সামটেড হয়ে যায়, ওগুলো আমরা দেখাবো। এখন অঙ্ক শুরু করি, খুব সহজ অঙ্ক, 10 মার্কের অঙ্ক থাকবে এখান থেকে। দেখেন একটা অঙ্ক 19 সালে আসছিল, আবার এটা এই বছরে 99% দিছিলাম। দেখেন, যমুনা লিমিটেডের ইনকাম স্টেটমেন্ট, গ্রোস প্রফিট আছে 18 লাখ, এটা কোনো কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে নিট প্রফিট। নিট প্রফিট নিচে দেওয়া আছে 13,60,000, এটা প্রথমে লিখব, নিট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অনুযায়ী 13,60,000 টাকা। এরপরে অননুমোদনযোগ্য খরচগুলো যোগ করব, তাই লিখেছি অ্যাড ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, যে সমস্ত খরচগুলো বেশি বাদ দেওয়া হয়ে গেছে আইটি রুলস অনুযায়ী ওইগুলো আবার যোগ করে আয় বাড়ায় দিতে হবে। তার মধ্যে কি কি আছে, এই খরচের মধ্যে চলে আসেন স্যালারি, জেনারেল এক্সপেন্স, অফিস রেন্টের পরে দেখেন, এই দেখেন ডোনেশন, পেনাল্টি। এবার ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেট বা অ্যালাউন্স ফর ব্যাড ডেট, এই যদি দুইটা থাকে তাহলে অ্যালাউন্সটা
যোগ করে নিতে হবে। আর যদি একটা থাকে তাহলে সেই একটা যোগ করতে হবে। এখানে দুটো আছে বলে অ্যালাউন্স ফর ব্যাড ডেট যোগ করে নেব। তারপরে আসেন ইনকাম ট্যাক্স প্রভিশন, এরপরে অ্যাডভার্টিসিটা সমন্বয়তে বলা হয়েছে, তারপর দেখাই। তাহলে কয়টা পেলাম? ডোনেশন, পেনাল্টি, আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট আর ইনকাম ট্যাক্স প্রভিশন, 4টা আইটেম পেলাম। এটা আমাদের অননুমোদনযোগ্য ব্যয়। অননুমোদনযোগ্য ব্যয় এটা হিসাব করলাম, এই 4টা যোগ করে দিচ্ছি, যে ডোনেশন, পেনাল্টি, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স প্রভিশন। বাস, এবার সমন্বয়তে আসছি। দ্য অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস আর মেড ফর 5 ইয়ার্স, 5 বছরের জন্য। আচ্ছা, অ্যাডভার্টিসিং এক্সপেন্স আপনার কত আছে? 30,000 টাকা। তা 30,000 টাকা 5 বছরের জন্য আমরা একবারে কি করেছি? একবারে বাদ দিয়ে ফেলেছি। তা আমাদের ভুল হয়ে গেছে। এখানে মূলত 5 বছরের জন্য 5 বার বাদ দিতে হবে। 5 7 30,000 টাকা, 6,000 করে দেখাতে হবে। তো 24,000 টাকা বেশি দেখানো হয়ে গেছে, খরচ বেশি দেখানো হয়ে গেছে বলে আয় কমে গেছে, এখন আবার যোগ করে নিতে হবে। তাই লিখবো আমরা ডিফার্ড অ্যাডভার্টিসিং এক্সপেন্সেস, 5 ভাগের 4 ভাগ যোগ করে নিলাম। 2 নম্বর বলছে অ্যাডমিসিবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী 30,000 টাকা। আসলে আইটি রুলস অনুযায়ী 30,000 টাকা অবস্থায় দেখানোর কথা, কিন্তু আমরা দেখায় ফেলেছি ডিপ্রিসিয়েশন 50,000 টাকা। তাহলে 50,000 টাকা যোগ করে 30,000 টাকা বিয়োগ করতে হবে। অথবা এক কাজ করা যায়, 50,000 থেকে 30,000 টাকা বাদ দিয়ে 20,000 টাকা যোগ দেখালেও উত্তর একই আসে। তো যে কোনোভাবে আপনি করতে পারেন। আমি দুটো অঙ্ক 2 ভাবে করাইছি, যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স যোগ করে নিছি 50,000 টাকা, আর ওই যে 30,000 টাকা ওটা মাইনাস করেছি এই যে এক লাইন নিচেই অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন 30,000 টাকা মাইনাস করে দিছি, বুঝলেন? আরেকটা আইটেম আসেন 3 নম্বর ভাবে জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডস 40,000 টাকা অ্যাজ পার প্রিলিমিনারি। জেনারেল এক্সপেন্স, এই জেনারেল এক্সপেন্সের মধ্যে প্রিলিমিনারি অন্তর্ভুক্ত হয়ে গেছে। এখন এই কী করতে হবে? ওইটা এখন যোগ করতে হবে, কারণ প্রিলিমিনারি খরচ থেকে দেখানোর কথা না। যেটা বলছে জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডিং 40,000 টাকা ওর মধ্যে অন্তর্ভুক্ত আছে, এটা প্রিলিমিনারি খরচ। তো সেইটা আবার লিখলাম জেনারেল এক্সপেন্স নামে প্লাস করে দিলাম 40,000 টাকা। আরেকটা সমন্বয় আছে, দ্য স্যালারি এক্সপেন্স ইনক্লুড, স্যালারির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে 35,000 টাকা। কি কোন খরচ? অ্যাজ কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ওইটা তো আসলে দেখানোর কথা না, ওইটা দেখানো হয়ে গেছে 35,000 ওই স্যালারির মধ্যে, তা আবার প্লাস করে নিলাম। এই বাস, আর কোনো সমন্বয় নেই। তাহলে সমন্বয় ছিল 4টা, আর এদিকে সরাসরি আমরা পেয়েছি ডোনেশন, পেনাল্টি, ব্যাড ডেট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট, ইনকাম ট্যাক্স প্রভিশন, এই 4টা। মোট 8টা আইটেম খরচের থেকে এখন প্লাস করে নেওয়া হয়েছে। এই 8টা যোগ করে কত পেয়েছি? 2,34,000, 13,60,000 সাথে যোগ করেছি 15,94,000 হয়েছে। বাস, আর এর সাথে আরেকটা কাজ করেছি, ওই যে ডিপ্রিসিয়েশন 30,000 টাকা মাইনাস করে দিয়েছি 15,64,000। এখন আছে নন বিজনেস ইনকাম কোথায় আছে? এই প্রস্তের মধ্যে দেখেন গ্রোস প্রফিটের পরে শেয়ার প্রিমিয়াম, এটা তো শেয়ার প্রিমিয়াম বাইরের ইনকাম, এটা তো বিজনেসের ইনকাম না। ডিভিডেন্ড এটা বাইরের থেকে আসছে। তারপরে ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি, 3টা। এই 3টা এখন কি করতে হবে? আয়ের সাথে যোগ করা রয়েছে বলে বিয়োগ করে দিতে হবে। তাহলে নন বিজনেস ইনকাম, ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট এবং শেয়ার প্রিমিয়াম 3টে মিলে হলো 1,70,000, বাদ দেওয়ার পরে 13,94,000। এটাই প্রকৃত বিজনেস ইনকাম, ইনকাম ফ্রম বিজনেস। বিজনেস থেকে আমরা প্রকৃত আয় পেয়ে গেছি, এবার এর উপরে আমরা ট্যাক্স নিতে পারি। পাশাপাশি আরেকটা একটু দেখা দিতে হয় কি, এই যে ডিভিডেন্ড আমরা বাদ দিয়ে রাখলাম, এর উপরেও তো একটা লভ্যাংশ আছে। তাহলে সেটা আবার একটু এখানে নিয়ে আসলাম, যে নন বিজনেস ইনকাম ওইটা ফেরত নিয়ে আসলাম, নিয়ে এসে 60,000 টাকা দেখালাম। আচ্ছা, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট, কর মুক্ত সিকিউরিটি সুদের উপরে কর দিতে হয় না, এক্সামটেড, ফুললি এক্সামটেড। তা লিখেছি
ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট ৬০,০০০ টাকা ফার্স্ট কলামে লিখে এক্সামটেড ফুল, এটা তো পুরোটাই অকার্যধার্য, এর কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। তো এটা না লিখলেও চলে, আর লিখলে বাইরেই ভ্যানিশ হয়ে যাবে। আর শেয়ার প্রিমিয়ামের উপর তো কোনো ট্যাক্স নেই, ওটা আর লেখা লাগে না, বা শেষ। এখন এই যে ডিভিডেন্ড ৬০,০০০ টাকা থাকলো, এটার উপরে 20% আলাদা রেট ট্যাক্স দেব। আর ১৩,৯৪,০০০ উপরে ট্যাক্স দিতে হবে 25% থেকে 45% পর্যন্ত। এখন অ্যাজ ইউ লাইক, আপনি যদি দিতে চান 30% পারবেন, 40, 45 দিতে পারবেন। আমি দিছি প্রত্যেকটা অঙ্কে 25%, কারণ 25% থেকে 45 পর্যন্ত যে কোনো রেট দিলে হবে। এটা কোথায় লিখে দিছি? এইখানে লিখে দিছি, দেখেন কোম্পানি কর নির্ধারণের ছক। প্রথমে টোটাল ইনকামের উপরে, বিজনেস ইনকামের উপরে কর দিতে হবে 25 থেকে 45%, যে কোনো একটা রেট দিলেই চলবে। আর ডিভিডেন্ডের উপরে ট্যাক্স দিতে হবে আপনার 20% হারে, আর ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হবে 15% হারে। তাহলে টোটাল ট্যাক্স পাওয়া যাবে। ট্যাক্স ক্রেডিট, এবার ওই যে ছাড় পাওয়া যাবে উচ্চস্থলে কিছু ট্যাক্স, সেটা বাদ দিতে হবে। দেওয়ার পরে নিট কর দায় চলে আসবে, টিডিএস মাইনাস করার পরে বাস ট্যাক্স লাইবিলিটি তৈরি হয়ে যাবে। তো এই ছকে আমরা এখন ট্যাক্স লাইবিলিটি দেখাবো। এই নিচে লিখেছি টোটাল বিজনেস ইনকাম ১৩,৯৪,০০০ উপরে 25%, আর ডিভিডেন্ডের উপরে আছে ৬০,০০০-এর উপরে 20% রুলস অনুযায়ী। তো বাদ দিয়ে এখানে দুটো যোগ করি, কত? ৩,৬০,৫০০। এখন দেখা যাচ্ছে যে ডিভিডেন্ড কিছু বলা নেই যে আসলে উচ্চস্থলে ডিভিডেন্ড কি ট্যাক্স দিছিল নাকি দিল না। আমরা ধরে নিছি যে হ্যাঁ উচ্চস্থলে ও দিয়ে আসছে, তাই টিডিএস ট্যাক্স ডিডাক্ট অ্যাট সোর্স, উচ্চস্থলে ট্যাক্স কেটে নিয়েছে ওই ১২,০০০, তাহলে পুনরায় আবার ১২,০০০ মাইনাস করে দিছি, দিলে ওই ৩,৪৮,৫০০ থাকলো। এখন যদি আপনি এই ১২,০০০ টাকা শো না করেন যে না আমি এটা দেখাবো না, কোনো সমস্যা নেই, আপনার এই গ্রোস ট্যাক্স লাইবিলিটি এইটাই হবে নিট ট্যাক্স লাইবিলিটি। ওই ১২,০০০ টাকা ইচ্ছা করলে বাদ না দিলেও চলবে। আর যদি আমি এখানে দেখাই তাহলে স্যার ভাববে যে হ্যাঁ উচ্চস্থলে কর দেওয়া হয়েছে ধরে নিয়ে ১২,০০০ টাকা পুনরায় বাদ দিয়ে তারপরে অ্যান্সারটা দেখাইছে, কোনো সমস্যা নেই। একজন এভাবে দেখাবে, আরেকজন ওইভাবে দেখাবে, দুটোই উত্তর সঠিক, ২ জন নাম্বার পাবে। কি অঙ্ক সহজ আছে? আচ্ছা আরেকটা অঙ্ক করলে আরো ইজি হয়ে যাবে, ইম্পর্টেন্ট দেখে আরেকটা অঙ্ক করাচ্ছি। দেখেন ২ নম্বর অঙ্কটাও ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা ওটা অবশ্যই ইম্পর্টেন্ট কই, এটা 7 কলেজ, এই জাতীয় বিশ্ববিদ্যালয় পেয়েছে আরেকটা। দেখেন ৮ নম্বর একটা অঙ্ক। এখানে আমাদের নিট প্রফিট দেওয়া আছে ৯,০৪,০০০ টাকা, এটা আমাদের প্রথম লিখতে হবে। তারপরে সমন্বয় আছে ৬টা, সমন্বয়গুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। আর অসমন্বিত যে সমস্ত নন অ্যাডমিসিবল এক্সপেন্স, অনুমোদন খরচগুলো আছে, যেমন ডোনেশন, পেনাল্টি, এইগুলো আমরা এখানে খোঁজ করে দেখব কি কি আইটেম আছে। ১,৮০,০০০ টাকার একটা অঙ্ক আছে। তাহলে আসেন, নিট ইনকাম কত পেয়েছি? ৯,০৪,০০০ টাকা। এরপরে ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স, অননুমোদনযোগ্য ব্যয়গুলো কি কি আছে। তো সেখানে আমরা পাচ্ছি, সমন্বয়গুলো একটু পড়ে দিত আগে, সমন্বয়গুলোর আইটেম একটু বেশি। জেনারেল এক্সপেন্সেস ইনক্লুডস ১৫,০০০ টাকা অ্যাজ প্রিলিমিনারি এক্সপেন্স। জেনারেলের ভিতরে প্রিলিমিনারি ঢুকে গেছে, তাহলে ওই প্রিলিমিনারি এখন আমরা কি করব? প্লাস করে দেব ১৫,০০০ টাকা। অ্যান্ড ৫,০০০ টাকা অ্যাজ কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কম্যান ক্যান্টিন, ওয়ার্কসম্যান ক্যান্টিনের যে খরচ, স্যালারি, এই ৫,০০০ টাকা, এই ৫,০০০ টাকা আলাদাভাবে যোগ করতে হবে। তাই লিখলাম কস্ট অফ কনস্ট্রাকশন অফ ওয়ার্কসম্যান ক্যান্টিন এক্সপেন্স, এই খরচটা আলাদা করে দেখাইছে। একটা ওয়ার্কাররা কাজ করতেছে, তারা ক্যান্টিনে খাবে, সেই খাবার তো ওই কোম্পানি বেয়ার করার কথা, সেটা আবার এখানে খরচ হিসেবে দেখাবে কেন?
তো দেখাই ফেলাইছে, এই জন্য প্লাস হয়ে গেছে। স্যালারি ইনক্লুডস 10,000 টাকা পেইড অ্যাজ পেনশন টু রিটায়ার্ড ম্যানেজার। দেখেন কত টাকা, 10,000 টাকা। তাহলে 10,000 টাকা কার হিসেবে দিয়েছে, স্যালারি, স্যালারির ভিতরে ইনক্লুড আছে 10,000 টাকা পেইড প্রদান করেছিল অ্যাজ পেনশন হিসেবে টু রিটায়ার্ড ম্যানেজার। আর রিটায়ার্ড ম্যানেজারের স্যালারি হিসেবে দেখানো হয়েছে, রিটায়ার হয়ে গেছে তারপরে আবার দেখানো হয়েছে, এই খরচটা অ্যালোবেল খরচটা আর আমাদের যোগ করা লাগবে না। ডিপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস অনুযায়ী অবস্থায় 10,000 টাকা দেখানোর কথা, কিন্তু আমরা অবস্থায় দেখাইছি ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। একটু উপরের দিকে আসি, খরচের মধ্যে ডিপ্রিসিয়েশন কই, স্যালারি আছে, ডিপ্রিসিয়েশন মনে হয় এর ভিতরে দেওয়া নেই, যদি না থাকে আমরা এখন নতুন করে বাদ দিব আবার খরচ হিসেবে। কি রে, ডিপ্রিসিয়েশন নেই, তাহলে ডিপ্রিসিয়েশন এখানে পেলাম না, সুতরাং উপরে কোনো ডিপ্রিসিয়েশন দেওয়া নেই, না থাকলে ওই নিচে মাইনাস করে দিছি, এই যে। আর যদি দেওয়া থাকতো ডিপ্রিসিয়েশন 50,000, সেটা প্লাস করে নিতাম আর 10,000 মাইনাস করে দিতাম, কিন্তু এই অঙ্কে কোনো ডিপ্রিসিয়েশন খুঁজে পেলাম না। 3 নম্বরে বলছে এ সাম অফ টাকা 1,000 ইন রেসপেক্ট অফ ট্রাভেলিং এক্সপেন্সেস ইজ নট সাপোর্ট বাই লিগাল ভাউচার। দেখেন তারা ভ্রমণ ভাতা দেখাচ্ছে, যাতায়াত ভাতা দেখাচ্ছে, কিন্তু লিগাল কোনো ভাউচার দেখাতে পারতেছে না। ভাউচার না দেখালে এটা অ্যালোবেল না, তাহলে ওইটা আবার যোগ হয়ে যাবে। ট্রাভেলিং এক্সপেন্স এই জায়গায় যোগ করা হয়েছে, ওটা পরপর লিখলে হতো। তারপরে আসেন এ সাম অফ টাকা 12,000 রিটেন অফ বাদ দিতে হবে ইন দ্য পাস্ট অ্যাজ ব্যাড ডেট অ্যান্ড অ্যালাউন্স অ্যালাউড প্রিভিয়াসলি ওয়াজ রিকভারি ইন দ্য ইয়ার। মুছে ফেলানো একটা দেনাদার, মানে ব্যাড ডেট হিসেবে বাদ দেওয়া হয়েছিল, সেই দেনাদার এখন আবার ফিরে আসছে, তাহলে আমাদের এটা ইনকাম হিসেবে আসতেছে। যে আমরা আগে খরচ হিসেবে বাদ দিছিলাম সেটা এখন আবার রিটার্ন আসছে, তাহলে তো ইনকাম হবে। যে বাদ দেওয়া খরচ সেই লোকটা আবার টাকা দিয়ে যাচ্ছে, তখন একটা ইনকাম হিসেবে দেখাতে হবে, ইনকাম হিসেবে যোগ করে দিছি ওই আয়ের সাথে, বিজনেস ইনকাম হিসেবে যোগ করে দিছি। কমিশন ইনক্লুডস 1500 টাকা অ্যাজ কমিশন পেইড টু দ্য ম্যানেজিং ডাইরেক্টর। কমিশনের ভিতরে ম্যানেজিং ডাইরেক্টরের যে কমিশন দেওয়া হয়েছে সেটা ইনক্লুড করা হয়েছে, তাহলে এটা আমরা প্লাস করে দিলাম যে এমডি সাহেবের কমিশন, এটা আসলে দেখানো যায় না, কারণ এটা তো মালিক পক্ষের কমিশন, এটা দেখানো যাবে না। যেমন যদি কোনো অংশীদার এখান থেকে স্যালারি উঠায়, পার্টনাররা যদি কোনো কেউ স্যালারি উঠায়, তাও কিন্তু এখানে প্লাস করে দেখাতে হবে, কারণ এটা অনুমোদনযোগ্য। একটা কোম্পানির এমডি, তার তো কমিশন এখানে দেখানো যাবে না। পার্সেন্টেজ অফ ডিভিডেন্ড ডিক্লারেড বাই দ্য কোম্পানি 5% ক্যাশ ডিভিডেন্ড অ্যান্ড 10% স্টক ডিভিডেন্ড। কম্পিউট দ্য টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স লাইবিলিটি। টোটাল ইনকাম ফ্রম বিজনেস আর ট্যাক্স লাইবিলিটি দেখাতে হবে। তাহলে 5%-এর কাজ আমাদের ব্যালেন্স শিটে যাই দেখাবো, এখানে আর আমাদের কাজ নেই। এখন আসেন কিছু আইটেম আছে উপরে নন অ্যাডমিসিবল, সেগুলো দেখাতে হবে। কইছে ডোনেশন, এই যে ডোনেশন। তারপরে আন্ডাররাইটিং কমিশন। আন্ডাররাইটিং কমিশন অবলেখকের দোস্তিরি বলা হয়। এই আন্ডাররাইটিং কমিশন এখানে যোগ করে দিছি, অবলেখকের দোস্তিরি। তার ডোনেশন এটা যোগ করে দিছি। আর রিডেমশন ডিবেঞ্চার এটা তো পেয়েছি,
ও এটা তো আমাদের সমন্বয়তে ছিল না, অঙ্কটা একটু অনেক বড়, চোখ ধাঁধা লেগে আছে। এই যে রিডেমশন অফ ডিবেঞ্চার, ডিবেঞ্চার ফেরত আসছে, পরিশোধ হয়েছে। এখন ডিবেঞ্চার পরিশোধ হয়েছে তো সেটা তো খরচ নয়, এটা তো আমাদের দায় পরিশোধ হয়েছে, কিন্তু সেটা খরচ হিসেবে দেখায় ফেলেছে ভুল করে। তো এটা আবার আমরা যোগ করে নিলাম। এরপরে আসেন একটা লস, এখানে দেখাচ্ছে যে লস অন সেল অফ সিকিউরিটি, সিকিউরিটি বিক্রি করে লস হয়েছে, তার জন্য তো আর এই খরচ হিসেবে দেখানো যায় না। সেই লসটা আমাদের নন অপারেটিং খরচ, নন অ্যাডমিসিবল, অ্যাডমিসিবল নয়। তো সেটা আমরা কি করলাম, লসটা প্লাস করে নিলাম, ব্যাস। রিজার্ভ ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট একই কথা, অ্যালাউন্স ফর ব্যাড ডেট এটা আছে, এটা প্লাস করে নিলাম। ফাইন অ্যান্ড পেনাল্টি, এই পেনাল্টিটাকে লাস্টে দেওয়া হয়েছে। ইনকাম ট্যাক্স প্রভিশন, রিজার্ভ ফর ব্যাড ডেট, তাহলে এটা সব প্লাস করে নিয়ে কত টাকা আসলো, এখন এখানে আমরা যোগ করি 1,45,000 টাকা 9,04,000 সাথে যোগ করলাম, যোগ করে টোটাল আয় আসে 10,49,000, কিন্তু মাইনাস আছে অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন আর প্লাস আছে ব্যাড ডেট রিকভারি। যোগ করার পরে এবার নন বিজনেস কিছু ইনকাম, ইনকামের পাশে যোগ করা আছে, যেমন প্রফিট অন সেল অফ মেশিন, ট্রান্সফার ফি, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার, রিইস্যু মানে পুনরায় ইস্যু করতে যাই যে কমিশনটা পেয়েছি সেটা, ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট, এই আইটেমগুলো ইনকাম পাশে গেলে আমরা পাবো। গ্রোস প্রফিটের সাথে দেওয়া আছে প্রফিট অন সেল অফ মেশিনারি, মেশিনারি বিক্রি করে প্রফিট হয়েছে, ট্রান্সফার ফি, প্রফিট অন রিইস্যু অফ শেয়ার, ডিভিডেন্ড ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট, এগুলো সব নন বিজনেস ইনকাম। এই আইটেমগুলো বিয়োগ করে দিছি, 74,500 বাদ দেওয়ার পরে বিজনেস ইনকাম পেয়ে গেলাম 76,500। বিজনেস ইনকাম কিন্তু শেষ। এবার আসেন ওই যে বিজনেস এই নন বিজনেস ইনকাম বাদ দিয়ে দিলাম, এগুলোর উপরে আবার ট্যাক্স দিতে হয়। কিসের উপরে? বিশেষ করে ডিভিডেন্ড ইনকাম, ডিভিডেন্ড ইনকামের উপর তো ট্যাক্স দেওয়া লাগবে 20% হারে। তো সেই ডিভিডেন্ড ইনকামটা লিখলাম। এই যে এবার ব্যাংক ইন্টারেস্ট কত টাকা, ওখানে ইন্টারেস্ট দেওয়া আছে 4500 টাকা। আসলে ব্যাংক ইন্টারেস্ট যখন আসে কারোর কাছে তখন কিন্তু উচ্চস্থলে কর কেটে নিয়ে তারপরে দেয়। তো কর কেটে নিয়ে তারপরে দিছে 10% কেটে নিয়েছে, নিলে আমাদের দেশে 4500। আসলে এখানে ছিল কত, 90 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করলে মোট অঙ্কন হয়ে গেল গ্রোজিং আফ হয়েছে 5000 টাকা। এখানে 500 টাকা উচ্চস্থলে কেটে নিয়েছিল, তাই 4500 দেখা যাচ্ছিল। ট্রান্সফার ফি তো 10,000 টাকা। প্রফিট অন সেল অফ মেশিনারি, মেশিনারি বিক্রি করে প্রফিট হয়েছে, এটা গেইন, ক্যাপিটাল গেইন। এই গেইনের উপরে কত পার্সেন্ট ট্যাক্স? 15% ট্যাক্স। যাক, এই যে আমরা নন বিজনেস ইনকামগুলোকে রাখছি না, এর উপরে ট্যাক্স দিব পরে এসে। এখন আসে আমরা বিজনেস ইনকামের উপরে ট্যাক্স দিচ্ছি। মোট ইনকাম যোগ করে কত হয়েছে? 10,36,500। এখান থেকে বাদ যাবে 20,000 টাকা ক্যাপিটাল গেইন আর 25,000 টাকা ডিভিডেন্ড। এই দুইটা বাদ দিলাম। ডিভিডেন্ডের উপরে আলাদা ট্যাক্স আছে, ক্যাপিটাল গেইনের উপরে আলাদা ট্যাক্স আছে, অন্যগুলোর উপর তার ট্যাক্স নেই। তাহলে 9,91,500, তার উপরে 25%, 45%, এটা আমি দিছি ইচ্ছা করে 35%। 2500 দিতে পারেন, 3500 দিতে পারেন, 4000 দিতে পারেন, 3500 দিতে পারেন, কারণ কোম্পানির ট্যাক্স তো 25 থেকে 45-এর মধ্যে দিলেই হবে। 35 দিলাম। আর ডিভিডেন্ড ইনকামের উপরে 20% রুলসে লেখা আছে, ক্যাপিটাল গেইনের উপরে 15% লেখা আছে। বাস, এখন এই ট্যাক্স কত আসলো? 3,55,000 টাকা। এখন আসি উচ্চস্থলে বাদ দেব। কি বাদ দেব?
আমরা জানি ডিভিডেন্ড যেখান থেকে আসে ওখানে উচ্চস্থলে কেটে নেয়, তো কত কেটে নেছে? ওই 5,000 টাকা কেটে নেছে। আর এদিকে ব্যাংক ইন্টারেস্ট কেটে নিয়েছিল কত? 500 টাকা, সেটাও বাদ যাবে। তাহলে টিডিএস 500 টাকা আর ওই 5,000 মিলে 5,500 টাকা বাদে দিলাম, দিলে থাকলো কত? 3,49,525 টাকা। এ হলো কর দায়। স্যার এখানে 90টা কেন ধরছে স্যার? 90 হচ্ছে ওই 10% উচ্চ স্থলে কেটে নিয়েছিল, নিয়ে 90% দিছিল 4500 টাকা। তো 90 দিয়ে আবার ভাগ করে 100 দিয়ে গুণ করলে আবার মোট অঙ্কন হয়ে যায়, মানে সেই জায়গায় ফিরে আসে, মোট অঙ্কিত হয়। আচ্ছা, এই ধরনের অঙ্ক আসলেও পারবেন। এই যে অঙ্ক কিন্তু 7 কলেজে দিচ্ছিলাম, এটা একটু বোঝাই দিই। এখানে নিট ইনকাম কত? 13,60,000। এই অঙ্কটাই মনে হয় 1 নম্বরে করলাম, সেই অঙ্কের সাথে ফিগার মিলে গেছে। আচ্ছা, 1 নম্বর আর এই 9 নম্বর একই অঙ্ক। স্যার 13 নম্বরটা ই ছিল স্যার, কমন 11 নম্বরটা কমন ছিল 11। আর 10 নম্বরটা একটু দেখতে হবে, কিন্তু 4 মার্কও দিতে পারে। দেখেন, Mr. Mashrafi is the owner of a business organization. He sold out an asset of his business 30 জুন 2018। কত টাকা? 20 লক্ষ টাকা। This asset was purchased January 1, 2012 সালে কিনেছিল, আর বিক্রি করলো 18 সালে। 12 সালে ক্রয় করেছিল বাই 12 লক্ষ টাকা দিয়ে। ওই সময় অ্যাসেটটা কিনেছিল 12 লক্ষ টাকা। অনেকদিন ইউজ করার পরেও অ্যাসেটটার পরবর্তীতে অনেক চাহিদা বাড়ার কারণে দাম বেড়ে গেছে। এটা বিক্রি করেছে কত? 20 লাখ টাকা। 8 লাখ টাকা বেশি দামে বিক্রি করেছে অরিজিনাল দামের থেকে, আর তো অবশ্যই তো আছেই সাথে। ইটস দ্য অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন অ্যাট ডেট ওয়াজ 1,80,000 টাকা। এই পথে 1,80,000 টাকা অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন, অ্যাজুমিং দ্যাট দ্য ইনকাম ফ্রম আদার সোর্স, অন্যান্য উৎসস্থল থেকেও আয় হয়েছে ওই বছরে 4 লাখ টাকা, ওটা আলাদা থাকলো আদার সোর্স। এখন এখানে ক্যাপিটাল গেইন কত হয়েছে? আপনার প্রশ্ন ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইনের সিস্টেম হলো যে অরিজিনাল দাম তার থেকে যদি 1 টাকাও বিক্রি বেশি হয় তাহলে সেটা ক্যাপিটাল গেইন হবে। অরিজিনাল মূল্য ছিল 12 সালে 12 লাখ টাকা, 6 বছর পরে 18 সালে এসে বিক্রি করেছে 20 লাখ, তাহলে 8 লক্ষ টাকা বেশি দামে বিক্রি করেছে। এই 8 লক্ষ টাকা হলো ক্যাপিটাল গেইন। 1 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য ক্যাপিটাল গেইন। তো দেখো এখানে লেখেন প্রথমে প্রসিড, এখানে সেল প্রসিড অথবা সেল অফ অ্যাসেট 20 লাখ, আর পারচেস প্রাইস 12 লাখ, লেস করলে ক্যাপিটাল গেইন 8 লাখ। ব্যাস, এইটাই শেষ। এবার 2 নম্বর প্রশ্ন, ফাইন্ড আউট দ্য টোটাল ইনকাম। টোটাল ইনকাম কত? টোটাল ইনকামের মধ্যে কিন্তু এই আদার সোর্সের ইনকামও দেখাতে হবে 4 লাখ। তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্ট, সেল প্রসিড 20 লাখ টাকা, এরপরে লেস ক্যারিং ভ্যালু। ক্যারিং ভ্যালু মানে বুক ভ্যালু। 12 লাখ টাকার অ্যাসেট ডিপ্রিসিয়েশন 1,80,000, বাদ দিলে থাকে 10,20,000 টাকা। বুক ভ্যালু কত থাকবে? 10,20,000। আরেক মিনিট আর সময় শেষ, 1 মিনিট আছে। স্যার আপনি রেকর্ডিং 11 নম্বরটা রেকর্ড করে দিন স্যার, আমরা রেকর্ডটা দেখব মনে পড়ে। আচ্ছা, তাহলে গ্রস প্রফিট আসলো কত? 9,80,000 টাকা। ক্যাপিটাল গেইন 8 লাখ বাদ দেন এখান থেকে, তাহলে লাভ থাকে কত? 1,80,000। এই 1,80,000 টাকা হলো আমাদের রেভিনিউ গেইন। ক্যাপিটাল গেইন কিন্তু বাদ দিয়ে দেওয়া হলো। এবার এর সাথে আদার সোর্সের ইনকাম ছিল 4 লাখ, তো লেখেন ইনকাম ফ্রম আদার সোর্স 4 লাখ। 4 লাখ আর 1,80,000, এগুলো 5,80,000। অতএব টোটাল ট্যাক্সেবল ইনকাম 5,80,000 টাকা। এই হলো টোটাল ইনকাম। তাহলে 2টা প্রশ্ন অ্যান্সার দিলে এটা 4 মার্ক আসবে। 11 নাম্বারটা 16 সালে আসছিল।
এখানে ইনকাম কত দেওয়া আছে? 30,50,000 টাকা। এর উপরে নন বিজনেস ইনকাম আছে 3টা, আর এক্সপেন্স দেওয়া আছে, এর মধ্যে কিছু ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স আছে। ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সগুলো আমাদের প্লাস করে নিতে হবে, আর নন বিজনেস ইনকামগুলো মাইনাস করে দিতে হবে। সমন্বয়তে কি বলছে দেখেন, আগে উত্তরপত্রে লেখেন যে নিট ইনকাম 30,50,000 টাকা, অ্যাড ইনঅ্যাডমিসিবল এক্সপেন্স। ইনঅ্যাডমিসিবল এক্সপেন্সের মধ্যে ডোনেশন কোথায় আছে? এই যে ডোনেশন, এটা আমি একটু লাল করে দিলাম। এরপরে পেনাল্টি আছে কিনা, প্রভিশন ফর ব্যাড ডেট আছে, এটা। অডিট ফি, লিগাল এক্সপেন্স, ইনকাম ট্যাক্স প্রভিশন আছে কিনা দেখতে হবে। শেয়ার ডিসকাউন্ট, পেনাল্টি কই? ডিপ্রিসিয়েশন আছে, অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন 4 লাখ টাকা। পেনাল্টি পাওয়া গেছে, জরিমানা নেই। আচ্ছা, এবার সমন্বয় পড়ে তারপরে দেখছি আরেকবার খোঁজ দেবে। আচ্ছা, এই যে ফাইন অ্যান্ড পেনাল্টি আছে না, এই একটা। তো আইটেমগুলো লিখলাম, ডোনেশন, ফাইন অ্যান্ড পেনাল্টি, প্রভিশন ফর ব্যাড ডেট। আচ্ছা, ইনকাম ট্যাক্সও আছে। এরপরে আসেন সমন্বয়তে কি কি বলছে? The advertisement expenses were made 5 years, 5 বছরের জন্য বিজ্ঞাপন। একবারে দিয়ে ফেললে হবে? তাহলে 5 দিয়ে ভাগ দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে। ডিফার্ড অ্যাডভার্টিসিং কত টাকা? অ্যাডভার্টিসিং উপরে আসেন, অ্যাডভার্টিসমেন্ট 8 লক্ষ টাকা, ভাগ করতে হবে 5 বছর দিয়ে, গুণ করতে হবে 4 দিয়ে, তাতে আসবে 6,40,000 টাকা। 2 নম্বর, অ্যালোয়েবল ডিপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুলস 3 লাখ টাকা। তাহলে ডিপ্রিসিয়েশন ছিল আমাদের 4 লাখ, এই 4 লাখ টাকা প্লাস করতে হবে, আর 3 লাখ টাকা মাইনাস করতে হবে। তো আইটি রুলস অনুযায়ী ডিপ্রিসিয়েশন 3 লাখ টাকা মাইনাস। 3 নম্বরে আসেন, দ্য স্যালারি ইনক্লুডস 3 লাখ টাকা অ্যাজ এ কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। স্যালারির মধ্যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ইনক্লুড হয়ে গেছে, এখন আমাদের প্লাস করে নিতে হবে। স্যালারি নামে 3 লাখ টাকা প্লাস করে নেওয়া হলো। 4 নম্বর সমন্বয় পড়েন, দ্য কোম্পানি সোল্ড মেশিন ফর 9 লাখ টাকা। মেশিন বিক্রি করা হলো 9 লাখ। ক্যাপিটাল গেইন হলো কিনা? The initially cost of the machine sold 6,50,000 টাকা। অরিজিনালি মেশিনটার দাম 6,50,000 টাকা। উইথ দ্য রিটেন ডাউন ভ্যালু, আর বুক ভ্যালু কত? 5 লাখ টাকা। 5 লাখ থেকে, এই 9 লাখ থেকে 5 লাখ বাদ দিলে লাভ কত? 4 লাখ টাকা লাভ। কিন্তু এর মধ্যে ক্যাপিটাল গেইন কত? ক্যাপিটাল গেইন হলো 2,50,000, আর 1,50,000 টাকা হলো রেভিনিউ গেইন। ক্যাপিটাল গেইন হিসেবে দেখাতে হবে 2,50,000। এটা আমরা যখন দ্বিতীয় স্টেপে যাব, নন বিজনেস ইনকাম, ক্যাপিটাল গেইন 2,50,000, আর রেভিনিউ গেইন 1,50,000। এটা টোটাল ইনকামে যেই দেখা দেব ইনকাম স্টেটমেন্টে। The company is not trade company. এটা তো আর কোনো কাজ নেই, শেষ সবগুলো সমন্বয়। লিগাল এক্সপেন্স একটা উপরে দেওয়া আছে, এটা ইনঅ্যাডমিসিবল খরচ। শেয়ার ডিসকাউন্ট, এটা ইনঅ্যাডমিসিবল খরচ। টোটাল মিলে ইনঅ্যাডমিসিবল খরচগুলো সব মূল্য একসাথে যোগ করেন, 36,90,000 টাকা।
30,85,000 সাথে যোগ করলে 67,40,000 টাকা। সেখান থেকে ডিপ্রিসিয়েশন 3 লাখ বাদ 64,40,000 টাকা। নন বিজনেস ইনকামের মধ্যে কি কি আছে? ইনকাম সাইডে যেতে হবে। ডিভিডেন্ড নন বিজনেস ইনকাম, শেয়ার ট্রান্সফার ফি নন বিজনেস ইনকাম, গেইন অন সেল অফ মেশিন। এখন এই গেইন অন সেল অফ মেশিন 3 লাখ, এর মধ্যে তো আমাদের আছে ক্যাপিটাল গেইন সরাই দিতে হবে 2,50,000, সেটা সমন্বয় থেকে আমরা দিয়েছি। তাহলে মোট কয়টা হয়েছে? 3টা। এই যে লিখলাম ডিভিডেন্ড, ট্রান্সফার ফি আর ক্যাপিটাল গেইন নামে এটা লিখলাম 2,50,000। ক্যাপিটাল গেইনের উপরে ট্যাক্স দিতে হয় 15% হারে। তাহলে মোট 9,50,000 টাকা মাইনাস, তাহলে থাকলো বিজনেস ইনকাম 54,90,000 টাকা। নন বিজনেস ইনকাম ওগুলো আবার রিটার্ন আসবে, যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্স আর গেইন অন সেল অফ মেশিন ওই 2.5 লাখের উপরে ক্যাপিটাল গেইন, এর উপরে ট্যাক্স। তাহলে প্রথমে মাইনাস করলাম 54,90,000 উপরে 25% কোম্পানির ট্যাক্স, আর ডিভিডেন্ড 6 লাখের উপরে 20% লভ্যাংশের ট্যাক্স, ক্যাপিটাল গেইন 2.5 লাখের উপর 15%, ক্যাপিটাল গেইনের যে রেটটা এই 15% হারে দেখানো হলো। মোট ট্যাক্স কত? 15,30,000 টাকা। টিডিএস উচ্চ স্থলে কেটে নেওয়া হয়েছে ডিভিডেন্ডের অংশটা 1,20,000, এটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে থাকলো নেট ট্যাক্স লায়াবিলিটি 14,10,000 টাকা। এটা অ্যান্সার। তাহলে 11 নম্বর অঙ্কটা ইম্পর্টেন্ট দিছিলাম। এটা করে ফেলবে এখনই, এই শেষ। আগামী দিন আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করব।